সুপ্রিয় দর্শক, বন্দর স্টিল লেট এডিশনে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। দর্শক, আজ আলোচনার বিষয় করোনা পরিস্থিতি কোন দিকে। দর্শক, আজ আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন 21শে পদকপ্রাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডক্টর অরূপ রতন চৌধুরী, আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর কবিরুল বাশার, এবং আমার সঙ্গে ভার্চুয়ালি যুক্ত আছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত এয়ার কমোডোর ইশফাক ইলাহি চৌধুরী। আপনাদেরকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতেই আমি ইশফাক ইলাহি চৌধুরী স্যার আপনার কাছে যেতে চাই। আপনি জানেন যে আজ মন্ত্রিপরিষদ বিভাগ সিদ্ধান্ত নিয়েছে যে 16 মে পর্যন্ত বিধিনিষেধ বহাল থাকবে। 6 মে থেকে মাননীয় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছেন 6 মে থেকে সিটি পরিবহন অর্থাৎ মহানগরগুলোতে যান চলাচল যেটি গণপরিবহন সেটি চালু থাকবে এবং আন্তঃজেলা পরিবহন বন্ধ থাকবে। এই সার্বিক সিদ্ধান্ত আমাদের করোনা পরিস্থিতির জন্যই নেওয়া হয়েছে। আপনি কি মনে করেন যে এটি সঠিক সিদ্ধান্ত, বা এই সিদ্ধান্ত আমাদের সার্বিক জনজীবনকে কোনোভাবেই প্রভাবিত করবে না? না, আমার মনে হয় এটা অত্যন্ত সময়োপযোগী সিদ্ধান্ত। এবং যদিও ট্রেডিশনালি আমরা ঈদের সময় বাড়ি যাওয়ার জন্য একটা বিরাট তোড়জোড় পড়ে যায়, বিশেষ করে ঢাকা চট্টগ্রাম বড় বড় শহর থেকে। এগুলো এখন আমাদের বাসা, বাড়ি বলতে আমরা আমাদের গ্রামকে বুঝাই। কিন্তু এটা এই করোনা পরিস্থিতিতে এটা চলতে দেওয়া যাবে না। এই যে গত কয়েকদিনের, যদিও এর মধ্যে ধরেন আমাদের অনেকেরই কষ্ট হয়েছে, তা সত্ত্বেও দেখেন যে পরিষ্কার যখন এই লকডাউনটা শুরু হলো, যেভাবে কার্ভটা বেড়েছিল, আমাদের ইনফেকশন রেট এবং ডেথ রেট ঠিক একইভাবে এটা পড়ে আসছে, আবার চলে আসছে অনেকটা কাছাকাছি। প্রায় 6,000, 5,500, 6,000 ইনফেকশন রেট থেকে এখন মাত্র গতকালকে 1300। ইজি ডেথ রেটও কমে 100 থেকে এখন 65, 62 এরকম আরো কমবে। তো এই টেম্পোটাকে যদি আমরা রাখতে পারি, তাহলে কিন্তু আবার আমরা ওই ফেব্রুয়ারি মার্চের দিকে চলে যাব, যেখানে ইনফেকশন রেট এবং ডেথ রেট দুটোই আমাদের কমে আসবে। তো এটা খুবই ইম্পর্টেন্ট। এই যদি আমরা ঈদে এই লকডাউনটা ছেড়ে দিতাম, তাহলে আবার এর কিন্তু অনেক খারাপ থার্ড ওয়েভটা চলে আসতো। থার্ড ওয়েভে বিশেষ করে এই যে পরিবহনের ক্ষেত্রে, এই যে আমাদের যেসব ছবি আমরা দেখেছিলাম নদী পারাপারের সময় ফেরিগুলোর উপরে মানুষের ঠাসাঠাসি অবস্থা, এবং বাস ট্রেনে যে যাতায়াত, এগুলো খুবই ডেঞ্জারাস। আমাদেরকে স্যাক্রিফাইস করতেই হবে, এবং এই ঈদটা আমরা যেখানে আছি সেখানেই থাকি। স্যার, একটু যোগ করতে চাই আপনার সঙ্গে, যেটি আপনি বলছিলেন যে ঈদের সময় মানুষের বাড়ি যাওয়ার একটা ভিড় তৈরি হবে, যেটি দুই দিকেই, বিশেষ করে যেখানে পদ্মায় ফেরি পারাপার। আপনি জানেন যে আজ একটি নৌযান দুর্ঘটনায় প্রায় 26 জন মারা গিয়েছেন পদ্মায়, স্পিডবোট ডুবে। খুবই দুঃখজনক, এবং আমরা সেই নিহতদের প্রতি সমবেদনা জানাচ্ছি, পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং দুঃখ প্রকাশ করছি। কিন্তু এই ধরনের দুর্ঘটনা তো ঘটেই চলছে। ঈদের সময় যদি লকডাউন সবকিছু বন্ধ থাকে, তখন মানুষ কিন্তু এইভাবে স্পিডবোটে পার হবে বা অন্য কোনো বাহনে, যেভাবে প্রয়োজনে। আমাদের ঢাকা শহরের লকডাউন মানে লকডাউন। এই ঈদের সময় ঢাকা শহরের প্রত্যেকটা 5-6টা পয়েন্ট আছে যেদিকে মানুষ বেরিয়ে যায়, এদের এইখানে ব্লক করে দিতে হবে। তো আপনি পরিবহন নাই দেখে আপনি সিএনজি তে রওনা দিলেন, এগুলো বন্ধ করতে হবে এবং জনগণকে উদ্বুদ্ধ করতে হবে কেন এটা করা হয়েছে। এখন আমাদের প্রত্যেকের ফিজিক্যালি আমাদের সশরীরে গ্রামে গিয়ে উপস্থিত হওয়ার প্রয়োজন নাই। আমাদেরকে এটা জনগণকে বুঝাতে হবে এবং জনগণকে বুঝতে হবে যে আমাদের জাতির স্বার্থে, তা না হলে এমন ভাবে এটা হবে। আজকে ভারতের এই অবস্থাটা কেন? কুম্ভ মেলা যদি তারা বন্ধ করতো, তারা এই যে হোলি পূর্ণিমা এবং ইলেকশনের এই যে বড় বড় র্যালি যদি আজকে বন্ধ করতো, তাহলে কিন্তু আজকে এই ভিক্ষার ভাণ্ড নিয়ে সারা পৃথিবীর কাছে তাদেরকে যেতে হতো না যে আমাদেরকে সাহায্য করো অক্সিজেনের জন্য আর ভ্যাকসিনের জন্য। কিন্তু আমরা সেই অবস্থায় যেতে চাই না। আমাদের সেই জন্য এই জনগণকে আগামী কয়েকদিনের মধ্যে উদ্বুদ্ধ করতে হবে, ফর গড সেক, যে আপনারা একবার অন্তত ঢাকা শহরের লোক ঢাকায় থাকেন, চট্টগ্রামের লোক চট্টগ্রামে থাকেন, সিলেটের লোক সিলেটে থাকেন, আপনারা আপনাদের গ্রামের বাড়িতে যাওয়ার প্রয়োজন নাই। যদি টাকা পয়সা পাঠাতে হয়, সেই জন্য আমাদের যথেষ্ট অনলাইন সিস্টেম আছে, আমরা সেটা পাঠাতে পারি, আমরা মেসেজ দিতে পারি, আমরা কথা বলতে পারি, আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ ফিজিক্যালি কথা বলতে পারি। আপনার কাছে আবার আসবো আমি, আপনি আমার সঙ্গেই থাকবেন।
অধ্যাপক ডক্টর অরূপ রতন চৌধুরী, যে বিধিনিষেধ 16 মে পর্যন্ত বাড়িয়েছে এবং এটি টানা বাড়ানো হচ্ছে, দফায় দফায় বাড়ানো হলো, অতীত অভিজ্ঞতা কি বলে যে এই বিধিনিষেধ বাড়ানো সেটি কি আসলে কতটা কার্যকর, করোনা কতটা নিয়ন্ত্রণে এসেছে, বা এখনকার যে বিধিনিষেধ চলছে বা যেটি এখনও আপনি জানেন যে যেভাবে ঢিলেঢালাভাবে চলছে সেটি আসলে কতটা কার্যকর? অনেক ধন্যবাদ আপনাকে। আসলে বিষয়টা দেখেন, কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে কিন্তু এই লকডাউনের পরিসীমা বা বিধিনিষেধগুলো আরোপ করা হয়। প্রতিটি দেশেই কিন্তু তাই হয়েছে। আমাদের দেশের প্রেক্ষিতে যদি আপনি চিন্তা করেন তাহলে দেখবেন প্রথম সপ্তাহ যেটা লকডাউন ঘোষণা করা হয়েছিল সেটা কিন্তু পুরোপুরিভাবে বাস্তবিকভাবে কিন্তু পালিত হয়নি, যার জন্য আমাদের দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে 100-র উপরে চলে গেল, যেটা রেকর্ড সৃষ্টি করল বাংলাদেশে। এবং সেইটা এই যে পরামর্শ কমিটি আমাদের, তারা এবং সরকার সেটা অনুধাবন করতে পারলো। অনুধাবন করে তারা আরও 1 সপ্তাহ বাড়ালো। এই 1 সপ্তাহ বাড়ানোটা ছিল সরকারের সবচেয়ে সঠিক সিদ্ধান্ত, এই জন্য সাধুবাদ জানাতেই হয়। ফলে হলো কি, মৃত্যু সংখ্যা কমে এখন অর্ধেকে নেমে আসছে। আর এই যে এখন আরও 1 সপ্তাহ বাড়িয়ে দেওয়া হলো, আপনি বললেন যে 12ই মে পর্যন্ত না, 16ই মে। এইটার কারণটা হচ্ছে দেখেন, আমাদের একটা বিষয় হচ্ছে যে প্রতিটা দেশে, আজকে মার্কিন যুক্তরাষ্ট্রে যেখানে লাশের জন্য মানে অ্যাম্বুলেন্স ভর্তি লাশ, ড্রাইভার পালিয়ে গিয়েছিল লাশ ফেলে, সেই দেশে কিন্তু এখন মাস্ক উঠিয়ে দিচ্ছে, মাস্ক ব্যবহার বন্ধ করে দিচ্ছে। বলছে যে মাস্ক খোলা জায়গায় যখন হাঁটবেন দরকার নেই, কিন্তু ক্লোজ সার্কিট যখন যাবেন, শপিং মলে যাবেন, তখন শুধু ব্যবহার করবেন। কেন করছে আজকে? ফর হার্ড ইমিউনিটি। তারা কিন্তু ভ্যাকসিনেশন দিয়ে দিচ্ছে, কয়েক লক্ষ থেকে কয়েক কোটি ভ্যাকসিনেশন হয়ে গেছে মার্কিন যুক্তরাজ্যে কিন্তু তাই হয়েছে। সর্বোচ্চ এই যে প্রায় 1000 কোটির মতো ভ্যাকসিন সারা বিশ্বে দেওয়া হয়েছে, তার মধ্যে 3টি দেশে সর্বোচ্চ, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং ভারত। কিন্তু ভারত এখানে ফেল করলো একটি কারণে, সেটা হচ্ছে যে তারা ভ্যাকসিন উৎপাদনকারী দেশ হয়েও কিন্তু তারা সর্বোচ্চ শিখরে আজকে অবস্থান করছে সংক্রমণের দিক দিয়ে, মৃত্যুর দিক দিয়েও। এটার কারণ হচ্ছে তাদের একটা এই যে কুম্ভমেলা একটা ছিল, সেখানে তারা ধর্মীয় সেই অনুভূতিতে আঘাত করতে চায়নি, যেহেতু সামনে ইলেকশন, সেজন্য তারা রেস্ট্রিকশন করেনি। দ্বিতীয় হচ্ছে এই যে ইলেকশন ক্যাম্পেইনগুলো, সেখানেও তারা কোনো রেস্ট্রিকশন করেনি, মানে সব কিছুই তারা খুলে দিয়েছিল, সবার জন্য অবাধ করে দিয়েছিল, যার কাল হয়ে দাঁড়ালো তাদের এই সংক্রমণের মৃত্যুর হার। আর বাংলাদেশে এই যে ভ্যাকসিনেশনের একটা ব্যাপার হচ্ছে যে আমাদের দ্বিতীয় ডোজ অনেকে এখনও নেই। ভারত থেকে ভ্যাকসিন আসার কথা ছিল, সেটা আমাদের কমিটমেন্টটা তারা পূর্ণ করতে পারেনি, বিকজ তাদের অবস্থাই এখন খুব খারাপ অবস্থা, নাজুক অবস্থা, যার জন্য এটা স্বাভাবিকভাবে এটা বোঝা যায় যে এই কারণেই তারা করতে পারেনি। কিন্তু বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে হয় এই জন্য যে চীনের সঙ্গে এবং রাশিয়ার সঙ্গে স্পুটনিক ভি এবং টিকাটা তারা অলরেডি তারা কমিটেড হয়ে গেছেন এবং সেগুলো চলে আসবে এই মাসেই। ফলে ভ্যাকসিন আসছে। কিন্তু সামনে যে ঈদের সময় মানুষ তো ভাবপ্রবণ, আমাদের দেশের, আমাদের সামাজিক এই যে অনুষ্ঠানগুলো করতে, ধর্মীয় অনুষ্ঠানগুলো করতে আমরা খুবই আবেগপ্রবণ হয়ে যাই, এবং এইটা কিন্তু কোনোভাবেই থামানো যাবে না যদি এই লকডাউনটা বৃদ্ধি করা না হতো। সুতরাং এইটাও একটা সঠিক সিদ্ধান্ত হয়েছে, কারণ মানুষ বাড়ি থেকে বাড়িতে যাওয়ার জন্য মানে উদ্বেগ হয়ে রয়েছে, তারা উদ্বিগ্ন হয়ে রয়েছে কখন যেতে পারবে, এবং তারা ভাবছিল যে গণপরিবহনের উঠিয়ে দেওয়া হবে, তারা চলে যাবে বাড়িতে। কিন্তু এইটা রাইট একটা ডিসিশন হচ্ছে গভর্নমেন্টের, কারণ গতবারও আমরা লক্ষ্য করেছিলাম যে ঈদের আগে এরকম অসংখ্য মানুষ চলে গিয়েছিল ঢাকা থেকে, আবার ঢাকায় আসছিল। এই যে একটা যাতায়াত তাদের হয়, এই সংক্রমণটা কিন্তু এটা বাড়ে। বৈজ্ঞানিকরা এবং আমাদের বিশেষজ্ঞরা বলছেন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা, যে যখন জনসংখ্যা বেশি হয়, মানুষের বেশি একটা পরিবহনে বেশি হয়। এইটা কিন্তু আইএডিসিআর একটা গবেষণা হয়েছে রিসেন্টলি, গত মাসে আপনি জানেন, এবং আইএডিসিআর বলছে যে সবচেয়ে বেশি সংক্রমণ প্রায় 61%, 61% সংক্রমণ হয় কিন্তু পরিবহনে এবং বাজার হাটে। আর টুকটাক যা হয় তা কিন্তু হয় অফিস আদালত এবং ছোটোখাটো জায়গায়, কিন্তু মোর দেন 60% সংক্রমণ ছড়ায় কিন্তু এই পরিবহন থেকে এবং এই যে শপিং মলে যে মানুষ যায়। এবং আমরা কালকেও দেখলাম চিত্রে, মানে সংবাদে, যে শপিং মলগুলোতে যেভাবে ভিড় বাড়ছে, মানুষ কিন্তু নিজেকে মানে বাচ্চা সহ কোলে নিয়ে শপিং মলে যাচ্ছে। তো এটা বাচ্চাকে তো ঘরে রেখেও যেতে পারতো, কিন্তু মানুষ এত আবেগপ্রবণ, বাচ্চাটাকে দেখাতে চায় কোন জামাটা সে কিনবে। এটা
তাদের কিন্তু তারা আবেগটাকে তারা বন্ধ করতে পারছেন না। এই যে জিনিসগুলাকে বন্ধ করার জন্যই সরকারি সিদ্ধান্তটা নিয়েছে। সুতরাং আমি মনে করি এটা সঠিক সিদ্ধান্ত। আমাদের সংক্রমণ যদি এখন কমাতে হয়, কারণ ভারত থেকে যে আপনার এখন যে ভাইরাসটা আসছে সেটা অলরেডি আমাদের এখানে চলে আসছে, সেটা তো বৈজ্ঞানিকরা বলছেন, এবং যে সাউথ আফ্রিকান সেটাও চলে আসছে। সেইটা যদি সংক্রমণ বেড়ে যায় তাই ভারতের মতো পরিস্থিতি হওয়াটা অস্বাভাবিক। স্বাস্থ্যমন্ত্রীও একই কথা বলেছেন যে এখন থেকেই সতর্ক না হলে তাহলে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে যাবে। সুতরাং এই সিদ্ধান্তটা আমার মনে হয় সঠিক হয়েছে। অরূপ রতন চৌধুরী, আপনার কাছে আবার আসবো আমি। ডক্টর কবিরুল বাশার, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম যে এই করোনার সময় যে বিধিনিষেধ দেওয়া হলো, যেটি অরূপ রতন চৌধুরী বলছিলেন যে সঠিকই আছে, কিন্তু আসলে বাস্তবতাটা কি? মানুষ কি এই বিধিনিষেধ মানবে? তারা তো বাড়িতে যাবেই। গতবারের অভিজ্ঞতা আমাদেরকে কি বলে? আচ্ছা, আপনার এই প্রশ্নের উত্তরে আমি আমার একটা গবেষণা প্রবন্ধ একটা আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছিল, তার রেফারেন্স দিয়ে বলি। আমাদের ওইটা ছিল হচ্ছে নলেজ, অ্যাটিটিউড অ্যান্ড প্র্যাকটিস। মানুষের, আপনি দেখবেন এই করোনার সম্বন্ধে মানুষের নলেজ আছে, মানুষের অ্যাটিটিউডও খারাপ না। আপনি জিজ্ঞেস করবেন যে আচ্ছা স্বাস্থ্যবিধিকে মানা উচিত বা মাস্ক কি পরা উচিত, সে বলবে হ্যাঁ পরা উচিত। কিন্তু আসলে মানুষ নলেজ আছে, অ্যাটিটিউড আছে, বাট প্র্যাকটিসটা কিন্তু খুব দুর্বল। আমি সেখানে প্র্যাকটিসটাতে কিন্তু প্রচুর গ্যাপ পেয়েছি আমাদের গবেষণায়, এবং সেটাই আমি উল্লেখ করতে চাই এখানে, যে বাংলাদেশের মানুষ জানে, প্র্যাকটিসও বলে যে করব, কিন্তু আসলে প্র্যাকটিসটা করে না। এখন এই যে সরকার যখন একটা সিদ্ধান্ত নেয়, সরকার কিন্তু সব দিক বিবেচনা করে দেশের জন্য, নাগরিকদের জন্য যেটা ভালো হয় সে সিদ্ধান্তটি নেয়। কিন্তু জনগণকেও কিন্তু সরকারের সিদ্ধান্তের প্রতি সম্মান প্রদর্শন করা উচিত, কারণ সরকার কিন্তু সেই সিদ্ধান্তটা তার নিজের জন্য নেয়নি, সেই সিদ্ধান্তটা কিন্তু আমার জন্য নিয়েছে, জনগণের জন্য নিয়েছে। হয়তো জনগণ একটা দিকে একভাবে দেখছে, সরকার কিন্তু দেখছে সব দিক বিবেচনায়। জনগণ তার নিজের স্বার্থটা দেখছে যে আমি বাড়ি যেতে পারলাম না, সরকার আমাকে ঈদের মধ্যে পরিবহন বন্ধ করলো। হয়তো পরিবহন সেক্টরের যে শ্রমিক আছে বা পরিবহন সেক্টরের যারা ইউনিয়ন আছে, তারা হয়তো সরকারের প্রতি বলবে যে আপনি সব খোলা রেখেছেন, কেন আমার পরিবহন শ্রমিকরা কেন এই ঈদের ভাতা থেকে বঞ্চিত হবে? কিন্তু আসলে আমাদের কোনো কিছু অ্যাচিভ করতে গেলে, আমি যদি কোনো কিছু পেতে যাই, তাহলে কোথাও না কোথাও কিন্তু আমাদেরকে স্যাক্রিফাইস করতে হবে। সেই স্যাক্রিফাইসটা হয়তো কোনো ক্ষেত্রে আমার করতে হবে, না হলে অন্য কারো করতে হবে। সরকার যে সিদ্ধান্তটি নিয়েছে সেই সিদ্ধান্তটি সঠিক, এবং এই সিদ্ধান্তটি যে বাস্তবায়নও কিন্তু সরকার করার চেষ্টা করবে। জনগণকে শ্রদ্ধার সহিত সরকারের সিদ্ধান্তটা মানার চেষ্টা করতে হবে। ধরেন আমি ঈদের হয়তো আমরা কিন্তু প্রচণ্ড আবেগে জাতি, আমরা মনে করি যে ঈদের মধ্যে যদি আমি বাড়িতে না যেতে পারি তাহলে মধ্যে আমার মনে জীবনই শেষ হয়ে গেল। কিন্তু ঈদের মধ্যে বাড়িতে যাওয়ার কারণে যদি আমার জীবন ঝুঁকির মুখে পড়ে, আমি যদি পরবর্তী কোরবানি ঈদে বাড়িতে যেতে না পারি বা আরও 10 বছর ঈদে বাড়ি যেতে না পারি, সেইটা কিন্তু খারাপ হবে। এই জন্য একবার ঈদে বাড়িতে না যেয়ে যদি আমি আরও 10 বছর ঈদে বাড়িতে যেতে পারি, সেই দীর্ঘমেয়াদী একটা চিন্তা করা জনগণের কিন্তু উচিত। আরেকটি বিষয় যেটি খুবই বিবেচনার বিষয় এই মুহূর্তে, আমাদের ডিজিজ এপিডেমোলজি এবং হিস্ট্রিতে আমরা জানি পার্শ্ববর্তী দেশে কোনো ডিজিজ যদি বেড়ে যায়, কোনো রোগ যদি বেড়ে যায়, তার ঢেউ পার্শ্ববর্তী দেশে পড়বেই। বাংলাদেশে কিন্তু সেই ঢেউটি আসার সম্ভাবনা রয়েছে। এখনও ইন্ডিয়ার সাথে বর্ডারে আমাদের চলাচল বন্ধ আছে, কিন্তু ইন্ডিয়ার বর্ডারের চলাচলটাও কিন্তু আমাদের ওরকমভাবেই রাখতে হবে। যতদিন পর্যন্ত আমরা ইন্ডিয়াতে ডাউন না হচ্ছে, ততদিন পর্যন্ত কিন্তু আমাদের ইন্ডিয়ার সাথে আমাদের যে চলাচলের যে গার্ড বা আমাদের যেটা কঠিন বিধিনিষেধ যেটি রয়েছে সেটি কিন্তু রাখতে হবে, কারণ ওই ঢেউটা বাংলাদেশে কিন্তু আসার একটা সম্ভাবনা রয়েছে, এবং ওইটা যেন না আসে সেই ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখা এবং পদক্ষেপ কিন্তু আমাদের নিতে হবে। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই কবিরুল বাশার, যেটি আপনি বলছিলেন যে সরকারের যে কোনো সিদ্ধান্ত বা যেটি আমরা বাস্তবায়ন করতে চাই সেখানে একটি পূর্ব প্রস্তুতি থাকা দরকার, এবং সিদ্ধান্তগুলো ন্যায্যতার ভিত্তিতে না হলেও অনেক সময় বিক্ষোভ হয়, যেটি আপনি দেখেছেন যে দোকান খোলার জন্য রাস্তায় মানুষ নেমে গিয়েছে, তারা বিক্ষোভ করেছে। এই যে বাস্তবতার নিরিখে যে সিদ্ধান্তগুলো না নিতে পারা, তারও একটা প্রমাণ যে বারবার সিদ্ধান্ত থেকে সরে আসা আর একটু শিথিল করা। এই যে সার্বিকভাবে আপনি কি মনে করেন যে এই ব্যবস্থাপনাগুলো কি আসলে সঠিক পরামর্শ কমিটি বা আমাদের রাজনৈতিক ব্যক্তিত্ব যারাই যেভাবে নিয়ে থাকুন সেটি কি আমি এই বছরের করোনা সংক্রমণের জন্য কতটা করোনা সংক্রমণ নিয়ে এবছর সরকার যে সকল সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তে আমি কোনো খারাপ কিছু দেখিনি। এখন সিদ্ধান্তটা আপনার সরকার দেখতেছে কিন্তু সব দিক বিবেচনায়, কিন্তু ধরেন মার্কেটে যারা আছেন, মার্কেটের মালিক, দোকান মালিক অথবা কর্মচারী, তারা ভাবছে তার স্বার্থ।
সরকার কিন্তু মার্কেট খুলতে চায় নাই। সরকার সেই মার্কেটের শ্রমিকরা নিউ মার্কেট বন্ধ করে দিল, নিউ মার্কেটের রাস্তার সামনে বন্ধ করে দিল। তাহলে সরকার কি করবে? সরকার আসলে কিছু করার থাকে না একটা সময়। আমরা সরকার চতুর্দিক বিবেচনায় একটা সিদ্ধান্ত নেয়, কিন্তু আমরা আমাদের ব্যক্তি স্বার্থ বিবেচনায় সিদ্ধান্ত নিই এবং সরকারের উপর এক ধরনের প্রেশার ক্রিয়েট করি আমরা। যে দেশের পপুলেশন সংখ্যা অনেক বেশি এবং যে দেশের পপুলেশন নিম্ন আয়ের, সে দেশ আসলে সরকারের যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করা খুব কঠিন এবং চ্যালেঞ্জের মুখে চ্যালেঞ্জিং পড়তে হয় সবাইকে। আমরা একটা বিরতি নিব ডক্টর কবিরুল বাশার। দর্শক, বন্দর স্টিল লেট এডিশনে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভির রাতের আয়োজন বন্দর স্টিল লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। ইশফাক ইলাহি চৌধুরী, যেটি ডক্টর কবিরুল বাশার বলছিলেন যে ভারতীয় ভ্যারিয়েন্ট যেটি আমরা বলছি, এবং সেটি অনেকটা ভয়ানক এবং খুবই শক্তিশালী, বাংলাদেশে ছড়িয়ে পড়লে সেটি ভারতের মতো অবস্থা তৈরি হতে পারে। আপনি জানেন যে সরকার সীমান্তে চলাচল বন্ধ করে দিয়েছে। এটি কি যথেষ্ট এই সংক্রমণ ঠেকানোর ক্ষেত্রে? কারণ ভারতের সাথে বাংলাদেশের বিশাল একটি সীমান্ত এলাকা আছে, আপনি জানেন, যেখানে শুধু চেকপোস্ট ছাড়াও দুই দেশের নাগরিকরা তারা অনেক সময় আইন শৃঙ্খলা বাহিনী বা সীমান্তরক্ষীদের চোখ ফাঁকি দিয়ে যাতায়াত করে থাকেন। সেখানে আসলে কতটা কার্যকর হবে শুধু সীমান্ত বন্ধ করে দিয়ে? না, একটা তো উত্তর আপনি নিজেই দিয়েছেন যে ৩,৫০০ কৃষি ভারতের সাথে ৩,৫০০ কিলোমিটার বর্ডার, ৩,৫০০ কিলোমিটার বর্ডার আঁকা বাঁকায় এগিয়ে চলে গ্রামের ভিতর দিয়ে শহরের বিভিন্ন রাস্তাঘাট ক্রস করে এটা চলে যাচ্ছে। সুতরাং আপনার ওই নির্ধারিত চেক পয়েন্ট গুলোতে দিল্লি যথেষ্ট না, সমস্ত সীমান্তবর্তী এলাকায় আমাদের নজরদারি বাড়াতে হবে এবং পুলিশ এবং আমাদের বিজিবি সেই সাথে স্থানীয় প্রশাসনকে এটাতে উদ্যোগী হতে হবে যাতে অন্তত এই কোন ধরনের চলাচল বন্ধ থাকে। তারপরেও দেখেছেন আপনারা কিছু যে আমাদের যেটা ডাক্তার সাহেব বললেন যে আমাদের অ্যাওয়ারনেসটা এত কম যে কিছু সংখ্যক আমাদের বেনাপোল থেকে এনে যশোরে হাসপাতালে ভর্তি করা হয়েছিল কোভিড সন্দেহ করে, সেখান থেকে তারা পালিয়ে গেছে। তারপরে আমাদের সিলেটে এরকম হয়েছে যে তাদেরকে কোয়ারেন্টাইনে হোটেলে রাখা হয়েছে, সেখানে হোটেল কর্তৃপক্ষের কিছুটা সম্মতিতে তারা সেখানে বিয়ে অনুষ্ঠান করেছে। তো আমাদের এয়ারপোর্টে আমরা হর হামেশা দেখছি বেরিয়েই তারা বলছে আপনারা কোয়ারেন্টাইনে থাকবেন, তাদের সাথে মিশবেন না, ওখানে বাইরে কিন্তু তাদের অন্তত 50 জন লোক তাদের জন্য অপেক্ষা করছে, তাদেরকে গ্রামের বাড়িতে নিয়ে যাচ্ছে। এই যে আমাদের অব্যবস্থা, এগুলো তো স্বীকার করেই দিতে হবে। সুতরাং আমরা খুব টাইট সিচুয়েশনে আছি, কিন্তু জনগণকে বুঝাতে হবে এবং এই আগামী কয়েকটা দিন আমি মনে করি যে সরকার সেই সাথে আপনাদের মিডিয়া খুব ইম্পর্টেন্ট একটা রোল আছে। আজকে যেমন এই অনুষ্ঠানটা আপনারা করছেন, অন্যান্য চ্যানেলও তাদেরকে বুঝাতে হবে যে আপনারা যতদূর পারেন আপনারা ঘরে থাকেন, আপনাদের বিকিনির জন্য যেটা যেতে হয় আজকাল অনেক কিছু অনলাইনে আছে, সেগুলোর সুযোগ গ্রহণ করেন। আপনারা যদি পরিবার থেকে একজনকে যেতে হয় একজনই যান, বাচ্চা কাচ্চা নিয়ে যাবেন না, শপিং মলে ভিড় করবেন না। এবং শপিং মলের দোকানগুলোর তাদেরও উচিত যে কোনোভাবে হোক ভিড়টাকে এড়ানো, বলে আচ্ছা ভাই আপনারা একটু অপেক্ষা করেন, কিছু কাস্টমার চলে যাক, আপনারা আসেন। কারণ সবার সহযোগিতা ছাড়া আপনার নিজেরাই তো আমাদের নিজেদের জীবনকে বিপন্ন করছি। আর বিশেষ করে বাংলাদেশে দেখা যাচ্ছে যে ঢাকা আর চট্টগ্রাম, ঢাকা হচ্ছে সব থেকে বেশি এফেক্টেড। সুতরাং ঢাকাকে যদি আমি কন্ট্রোলে রাখতে পারি, রেস্ট অফ দি বাংলাদেশ কিন্তু অনেকটা সেফ হয়ে যাবে। কারণ আমাদের এখান থেকেই আমরা যে ওখানে রোগ ছড়াবো, ওখানে আক্রান্ত হবো না, আমরাই এখান থেকে রোগ নিয়ে যাব যেখানে রোগ নাই। সুতরাং এই জিনিসটা জনগণকে বুঝতে হবে। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, এগুলো বিশেষ করে ঢাকা এবং চট্টগ্রাম আমাদেরকে এই চলাচল বন্ধ করতেই হবে এবং সবগুলো এই যে এক্সিট পয়েন্ট গুলো আছে, বেরিয়ে যাওয়ার যেসব রাস্তা আছে, এখানে আমাদেরকে কমপ্লিট করতে হবে, লকডাউন করতে হবে এবং সেটা এনফোর্স করতে হবে। আপনারা জানেন যে চীনে কি সাংঘাতিক ভাবে তারা শক্তি প্রয়োগ করতে হয়েছে চীনা জনগণের উপরে। সেখানকার পুলিশ সেনাবাহিনীকে মোতায়েন করে প্রথমবার যখন উহানে আপনার লকডাউন হলো,
তারা অ্যাকচুয়ালি অনেক বেশি ফিজিক্যাল ফোর্স ইউজ করেছে। আমরা তো সেটা করতে চাই না, করতে পারবো না, উচিত নয় একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার। সেটা আমরা করবো কি, আমাদের জনগণকে উদ্বুদ্ধ করতে হবে, বুঝাতে হবে যে প্লিজ আপনারা যেখানে আছেন থাকেন। এবং এই দেখেন মাস্ক পরার মধ্যেও কিন্তু একটা বিরাট পার্থক্য, যেটা ডাক্তার সাহেব বলছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এখন খুলে দিয়েছে, আপনার ইসরায়েল খুলে দিয়েছে, আপনার যুক্তরাজ্যে তারা অ্যালাউ করছে, কারণ দে হ্যাভ বিন এবল টু ব্রিং ইট ডাউন। কিন্তু একসময় কিন্তু তারাও মাস্ক পরেছে, তারাও নিজেদেরকে আইসোলেটেড রেখেছে, এবং তারপরেও একটা বিরাট জনসংখ্যা, বৃদ্ধ, বিশেষ করে বৃদ্ধ, তারা একটা পুরো জেনারেশন গায়েব হয়ে গেছে কিন্তু ইউরোপে এই কোভিড এর জন্য, যেটা খুবই দুঃখজনক। লট অফ পিপল তাদের গ্র্যান্ডফাদার, তাদের দাদা দাদি, নানা নানিকে হারিয়েছে। তো আমরা সেটা চাই না। আমার মনে হয় এটা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। এবং সেই সঙ্গে আমি বলবো যে আমাদের উচিত ছিল প্রথম থেকেই মাল্টিপল সোর্স আমাদের খোঁজা। এখন একটা উপায়ে আমরা টিকার ক্ষেত্রে, ভ্যাকসিনেশনের ক্ষেত্রে আমরা একজনের উপরে নির্ভর করে, একজন এবং একটা প্রতিষ্ঠান, ওদিকেও সিরাম আর এদিকে ভ্যাকসিন। ওয়ারেজ আমাদের কিন্তু ইনবিল্ট ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিদেরকে আরো আগে থেকে সুযোগ দেওয়া হতো যে তোমরা নিজেরা কোলাবোরেট করো, বাইরে থেকে এই যে লাইসেন্সিং প্রসেস গুলো, এগুলো আগে থেকে কিছু গ্রাউন্ড ওয়ার্ক করা হলে আমাদের ভালো হতো। যাই হোক, আমরা থেকে শিখেছি, এখন এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল। কিন্তু এই কন্ট্রোল সিচুয়েশনে আর একে খারাপ হতে দিতে পারবো না, আমরা কিছুতেই এফোর্ড করতে পারবো না। এবং প্রসিজিওর করলে যে ঠিক হয় সেটার উদাহরণ কিন্তু আমাদের বিজিএমইএ এবং আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি। দেখেন যে এত ঘন পরিবেশে কাজ করেও কিন্তু তারা জাস্ট বিকজ তারা হেলথ প্রসিজিওর গুলো মেনেছে, তারা প্রথমে যেভাবে আমি নিজেও হয়তো খুব ওয়ারিড ছিলাম যে এইসব প্যান্ডেমিক্স এর মধ্যে তারা গার্মেন্টস করে দিচ্ছে, কি হবে না হবে। কিন্তু আপনি স্ট্যাটিস্টিক্স নিয়ে দেখেন, সেই যেগুলো গার্মেন্টস ভালোভাবে চালায় আর কি, আমি বলবো যে যারা টপ লাইন আছে, তারা কিন্তু একদম করেছে, তাদের শ্রমিকের আপনার স্বাস্থ্য তারা মেনটেন করেছে, এবং সেখানে কোনো বড় ধরনের হয়নি, সমস্যা সংক্রমণ হয়নি, তেমন মহামারীর মতো ছড়ায়নি। তো এগুলো প্রমাণ করে যে আমরা যদি আমাদের পলিসিগুলো ঠিক মতো ইমপ্লিমেন্ট করি, এই করোনা ভাইরাস নিয়ন্ত্রণ করা সম্ভব, এবং সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারি। ইশফাকুল্লাহ চৌধুরী, আপনি আমার সঙ্গে থাকবেন, আবার আসবো আপনার কাছে। ডক্টর অরূপ রতন চৌধুরী, যেটি আমরা নিয়ে আলোচনা করছিলাম, আপনি উল্লেখ করেছেন যে করোনার টিকার কথা, যে যেটি ইশফাকুল্লাহ চৌধুরী বলেছেন যে সরকার একটি সোর্সের উপর বা একটি কোম্পানির উপরে নির্ভর করেছিল, সেটি আসলে করার কারণ কি, বা অন্য কোনো সোর্সে তখন যেতে পারেনি কেন? এইটা বিষয়টা আসলে দেখেন, সেটা কি রাজনৈতিক কোনো? না, ভারত তো আমাদের একদম বন্ধু প্রতিম দেশ, মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু। তারা আমাদের সেই দুঃসময়ের সময় এগিয়ে আসছিল, শুধু পার্শ্ববর্তী দেশ সেই হিসাবে ভারত আমাদের অতি নিকটতম বন্ধু। এবং যেহেতু সিরাম ইনস্টিটিউটের করোনা ভ্যাকসিন থেকে আরম্ভ করে বহু ভ্যাকসিনের তারা উদ্যোক্তা, এবং তারা তৈরি করছে দীর্ঘ সময়, পৃথিবীর 50টি দেশে তারা সরবরাহ করে সেই সব টিকা। সুতরাং সেই সময় আনাটা একটা যুক্তিযুক্ত ব্যাপারও ছিল, দামও কম ছিল, এবং সেটা সহজে আমরা ভারত থেকে পাবো যেহেতু আমাদের প্রতিবেশী দেশ, এবং সেটা তখন ওই ধারণা থেকে করা হচ্ছিল। কিন্তু ভারতের পরিস্থিতি যে এটা হবে তখন তো সরকারও বুঝেনি, কেউ বুঝেনি, ভারত নিজেও বুঝেনি। সুতরাং এই পরিস্থিতিটা নাজুক অবস্থায় ফেলে দিয়েছিল ভারতকে, কারণ তারা নিজেদের দেশে মানুষকে ভ্যাকসিনেশন করবে না অন্য দেশের মানুষকে করবে, সেইটা একটা পরিস্থিতি, একটা খুব নাজুক অবস্থা ছিল। এবং সেই অবস্থা বিবেচনা করেই কিন্তু বাংলাদেশ সরকার এই সিদ্ধান্ত নিল যে রাশিয়া এবং চীনের সঙ্গে চুক্তিটা তাদের হয়ে গেল। কিন্তু এখন আমাদের কোনো দুশ্চিন্তার কোনো কারণ নাই। ভারত অবশ্যই সেই বাকি যে চুক্তিটা আমাদের রয়েছে সেটা ভ্যাকসিন তো তাদের দিবেই, কিন্তু সেই সাথে যে ভ্যাকসিনগুলো আসছে সেটা দিয়ে আমরা পূরণ করতে পারবো। এবং সেটা আমাদের অবশ্যই আবার একটা হার্ড ইমিউনিটি সৃষ্টি করাটা এখন আমাদের টার্গেট হওয়া উচিত। আমাদের এখন বলা হচ্ছে যে প্রায় 12.5 কোটি লোককে, আমাদের যে 17 কোটি, তার মধ্যে 12.5 কোটি লোককে অন্তত 25 কোটি ডোজ এই ভ্যাকসিনটা দেওয়াটা এখন মানে প্রযোজ্য, এবং সেইটার টার্গেট হওয়া উচিত বাংলাদেশ সরকারের। কারণ পৃথিবীর অনেক দেশ কিন্তু আপনার এই হার্ড ইমিউনিটি করেই কিন্তু আজকে তারা পরিত্রাণ পেয়েছে। ভ্যাকসিন কিন্তু প্রায় 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ করেও এখনও
অনেক দেশে দিচ্ছে প্রতিদিন। ভ্যাকসিনটা হচ্ছে মূল আমাদের ইমিউনিটি, আমাদের সব কিছু অ্যান্টিবডি যেটা, এবং আমাদের সমস্ত ইয়েকে পরিবেশকে সুস্থ করার জন্য একটা যদি মাইল ফলো কোনো কিছু থাকে সেটা হচ্ছে আপনার ভ্যাকসিন। কারণ মাস্ক আপনি কতজনকে পরিয়ে রাখতে পারবেন? কারণ মানুষ, আপনি আপনাদের সাংবাদিক দেখেছেন মাস্ক বলছে কেন আপনি পড়ছে, বলে আমার গরম লাগে, আমার বাতাস মুখে ঢুকছে তাই পকেটে রেখেছি, আবার খুলেই পড়ছে। তো তার মধ্যে একটা এই ধরনের, এটা হচ্ছে হিউম্যান নেচার, এবং যার জন্য দেখেন কয়েকটা দেশে কিন্তু এই মাস্ক নিয়ে প্রতিবাদ হয়েছে, মিছিল হয়েছে, বাকি যুক্তরাষ্ট্রের মতো দেশে হয়েছে। তো বৈজ্ঞানিকরা কি বলছেন যে মাস্ক ব্যবহার, এখানে দেখেন একজন আক্রান্ত ব্যক্তি যদি তার মাস্ক না থাকে, আপনি তো এখন সিমটমলেস, কোভিড-19 তো এখন সিমটমলেস, এখন মানে কোনো ইয়ে নাই, আপনার উপসর্গ নাই, আপনার মধ্যে আছে না কার মধ্যে আছে কেউ এখন জানে না। এই যে একটা পরিস্থিতি, এর মধ্যে আক্রান্ত ব্যক্তি যদি আপনার পাশে থাকে, যে পরিবহনের কথা বলা হয়েছে, তাহলে আপনি যদি তার পাশে থাকেন, সে যদি একটা কাশি দেয় বা কথা বলে, তাহলে আপনার 90% রিস্ক, 90% রিস্ক কিন্তু আপনার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যাওয়ার। আর যদি আপনার মাস্কটা থাকে, তার যদি না থাকে, তাহলে আপনার 30% রিস্ক। আর যদি আক্রান্ত ব্যক্তির মুখে মাস্ক থাকে, সেটা যদি সে নিশ্চিত করে, আপনি যদি তার নিরাপদ দূরত্বে থাকেন, তাও আপনার 5% রিস্ক। আর যদি আক্রান্ত ব্যক্তিরও থাকে, আপনারও মাস্ক থাকে, দুজনে থাকে, তাহলে 1.5% রিস্ক। আর যদি আক্রান্ত ব্যক্তি আপনার মধ্যে মাস্ক থাকে এবং আপনার নিরাপদ দূরত্বে থাকেন, তাহলে 0% রিস্ক। তো এই যে ব্যাখ্যাটা বৈজ্ঞানিকরা দিয়েছে, এটা আমরা কতজনকে বোঝাতে পেরেছি? তো এই জিনিসগুলোও কিন্তু আমাদের প্রচার মাধ্যমে আসা উচিত। এবং এই যে রাস্তাঘাটে বড় বড় বিলবোর্ড আমি দেখি, বিজ্ঞাপন, এখন এই সময়ে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলার এইটা একটা দায়িত্ব ছিল। আমি তো খালি সরকারের দিকে তাকিয়ে বসে থাকলে হবে না, যে সরকার আমাকে কয়টা ভ্যাকসিন দিল, সরকার আমার জন্য কি করলো। কিন্তু এই যে যারা বড় লোক, যাদের বড় বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে, তারা এই সময় কোথায়? তাদের প্রতিষ্ঠানের বিজ্ঞাপনটা সরিয়ে যদি এই জিনিসগুলো তারা বিলবোর্ডে আরও বড় করে লিখতে পারে এবং জনগণকে জানাতে পারে, তাহলে তো মানুষ একটা ভীতির থেকে এটা পড়বে। যেমন ধূমপানের কথা আমি বলি, সিগারেটের প্যাকেটে একসময় তো আমরা আন্দোলন করেছি, আমি 30 বছর যাবৎ ধূমপান মাদক দিয়ে কাজ করছি। তো সিগারেটের মধ্যে যে 7,000 রাসায়নিক পদার্থ আছে এবং তার মধ্যে 70টি কার্সিনোজেনিক, সেইটা তামাক নিয়ন্ত্রণ আইন বাংলাদেশে যখন জারি হলো 2013 সালে, এই বর্তমান সরকারের সময়ে, তখন বলা হচ্ছে পাবলিক প্লেসে ধূমপান নিষিদ্ধ এবং সেটা কেউ করলে শাস্তিযোগ্য অপরাধ, 300 টাকা জরিমানা। তো এইটা তখন বলবৎ হয়েছে এবং সিগারেটের প্যাকেটে পিকটোরিয়াল ওয়ার্নিংস দেওয়া হয়েছে যে ফুসফুসে ক্যান্সার হয়, ক্যান্সারের ছবিটা দিয়ে দেওয়া হয়েছে, যেটা উন্নত বিশ্বে সিগারেটের প্যাকেটে আছে। সেটা আমরা এখন করেছি। তো মানুষকে এখন দেখাতে হবে, জানাতে হবে। সিইং ইজ বিলিভিং, যা মানুষ দেখে তা মানুষ বিশ্বাস করে। আমরা মুখে মুখে কথা বলবো টকশোতে, তা তো হবে না শুধু, কিন্তু বিলবোর্ডে, মিডিয়াতে এগুলো যদি আরও বেশি আসতো, তাহলে মাস্কের ব্যবহারটা মনে হয় জনগণের মধ্যে আরও বেশি। আর এই যে আইন প্রয়োগের সংস্থা, এটা তো শাস্তিযোগ্য অপরাধ, সরকার তো আদেশ জারি করেছে, কেউ মাস্ক না পরলে তার একটা জরিমানা হবে। তো আমি তো সেই আইনশৃঙ্খলা বাহিনীকেও সেইভাবে রাস্তাঘাটে দেখছি না, এবং সেইটা যে তারা প্রয়োগ করে একজনকে শাস্তি দিচ্ছে বা তার কাছ থেকে জরিমানা নিচ্ছে, সেটা তো মিডিয়াতে আসতে হবে। মানুষের মধ্যে তো অন্তত এই ভীতিটা তো আনতে হবে যে আমি মাস্ক না পরলে আমার জরিমানা হতে পারে, আমাকে আইনশৃঙ্খলা বাহিনী ধরতে পারে। এই জিনিসগুলো আমি দেখছি না। শুধু এইগুলোর আরও বেশি প্রয়োগ এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানের আরও বেশি এই নিয়োগ দেওয়া, তাদের প্রচারের আশা, তাদের এই কাজে সরকারের সাথে সহায়তা করা, এটাও মনে হয় একটা বিরাট কাজ। ডক্টর অরুপ্রতন চৌধুরী, আপনাকে আবার আসবো আমি। ডক্টর কবিরুল বাশার, যেটি অরুপ্রতন চৌধুরী বলছিলেন যে স্বাস্থ্যবিধির কথা, স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে আমাদের মানুষের যে আচরণগত একটি বৈশিষ্ট্য বা একটি পরিবর্তন আসছে ধীরে ধীরে, কিন্তু আরেকটি কথা যেটি ইশফাক ইলাহি চৌধুরী বলেছেন যে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে, যে জনসম্পৃক্ততার যে উপর যে জোর দেওয়া হয়েছে, সেই জনসম্পৃক্ততা আসলে সরকারি বলি বেসরকারি বলি সব ক্ষেত্রে সেই জনসম্পৃক্ততা আসলে ওইভাবে দৃশ্যমান না। সেটি কেন? আমাদের কেন জানি একটা সমস্যা, আমাদের জাতিগত সমস্যা, আমরা কেন জানি আইন অমান্য করতে পছন্দ করি। আমি আমার জাপানের একটা অভিজ্ঞতা আমি একটু বলতে চাই এখানে। আমি জাপানের ল্যাবে একদিন বসে আছি, ল্যাবে গরম লাগছে হালকা, তো আমি দেখি এসির সুইচ আছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 27 ডিগ্রি দেওয়া আছে। 27 ডিগ্রিতে গরম লাগবে, এটাই স্বাভাবিক। তো আমি আস্তে করে উঠে এটাকে 25 করে দিয়েছি। 25 করে দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমার প্রফেসর আসছে। প্রফেসর আসার পরে আমাদের ল্যাবে কিন্তু অনেক ছাত্র আছে, জাপানি ছাত্র আছে, আমিও আছি। আমার প্রফেসর সরাসরি আমাকে এসে জিজ্ঞেস করছে, তুমি কি এসির টেম্পারেচার কমাইছো? তো আমি অবাক হইলাম যে আর কাউকে জিজ্ঞেস না করে আমাকে কেন জিজ্ঞেস করলো।
তা আমি বলছি জি সেন্সি আমি এটা করেছি। বলে তুমি কেন করেছো এটা? আমি বললাম আমার একটু গরম লাগছিল তাই করছি। বলে তুমি জানো না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছে যে আমাদের দেশে বিদ্যুৎ সংকট আছে, এখন এসির তাপমাত্রা 27-এর নিচে করা যাবে না। তার মানে ওই দেশের প্রধানমন্ত্রী বলছে এসির তাপমাত্রা 27-এর নিচে করা যাবে না, তাই বলে জাপানের ছাত্র, শিক্ষক, জনগণ ওইটা অক্ষর অক্ষরে পালন করতেছে, যদিও গরম লাগতেছে তাদের। কিন্তু যদি আমাদের প্রধানমন্ত্রী বলতেন যে আমাদের দেশে বিদ্যুৎ সংকট আছে, যাদের গরম কম লাগছে তারা আপনারা এসি চালাবেন না, তখন আমরা কি বলতাম? আমরা বলতাম বিদ্যুৎ বিল কি প্রধানমন্ত্রী দেয়? বিদ্যুৎ বিল আমি দেই, আমি কতটুক চালাবো সেটা আমার দায়িত্ব। কিন্তু বিষয়টা এটা না। প্রধানমন্ত্রী বা দেশের সরকার, যে সরকারই থাকুক, সে সরকার কিন্তু জনগণকে চিন্তা করে সিদ্ধান্তটা নেয় জনগণের ভালোর জন্য। আমাদের এই বোধোদয়টা হতে হবে যে শুধুমাত্র সরকার না, যে কোনো আইন, এই আইনটাকে মান্য করার একটা প্রবণতা আমাদের ভিতরে তৈরি হতে হবে। আরেকটা বিষয় যেটি কথা হচ্ছিল যে বিভিন্ন দেশের মাস্ক উঠায় দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু এখানে যারা দর্শক যারা শুনছেন আপনারা আবার উৎসাহিত হবেন না যে মাস্ক আমাদের দেশে উঠায় দেওয়া উচিত না। সব দেশের জন্য কিন্তু সব ঔষধ কার্যকর হবে না। আমাদের দেশের বাতাস এমনিই পলিউটেড। এই করোনা আসার আগে থেকে আমি কিন্তু মাস্ক পরি, এই কারণ আমাদের বাতাসে, আমাদের এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে আমাদের বাংলাদেশ একদম খারাপ অবস্থানে আছে। এদেশে রেসপিরেটরি ইনফেকশন, শ্বাসতন্ত্রের রোগ অনেক আগে থেকে আমাদের অনেক বেশি। তার মানে আপনার করোনা যদি নাও হয়, শ্বাসতন্ত্রের অনেক রোগ আপনাকে প্রোটেকশন দিবে এই মাস্ক। করোনা চলে গেলেও আপনারা যারা পারেন তারা মাস্ক পরবেন। ব্যাপারটাও তো তাই, এবং হাত ধোয়ার ব্যাপারটা অনেক রোগ, করোনা ভাইরাসের জন্য না, অনেক রোগ আমাদের কমে আসছে প্রতিরোধের জন্য হাত ধোয়ার জন্য। আরেকটা বিষয় যেটি আমরা আলাপ করছিলাম, দেখেন যে ভ্যাকসিন আমাদের দেশে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস আছে, ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ল্যাবরেটরি তাদের আছে। আমি নিজে ওই ল্যাবে গিয়েছি, ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড তাদের ক্ষমতা আছে কিন্তু ভ্যাকসিন উৎপাদনের। আমাদের দেশীয় যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো যেন উৎসাহিত হয়। আমাদের দেশের মাধ্যমে বৈদেশিক মুদ্রা, আমাদের দেশের মুদ্রা অন্য দেশে না দিয়ে আমাদের দেশেও কিন্তু উৎপাদন হওয়া সম্ভব ছিল, এখনও সম্ভব। ইনসেপ্টাকে সরকারি, ইনসেপ্টা আছে, পপুলার আছে, হেলথ কেয়ার আছে, এই তিনটা কোম্পানির কিন্তু আমাদের ভ্যাকসিন উৎপাদনের সক্ষমতা আছে এবং তারা প্রায় 1.5 কোটি ডোজ ভ্যাকসিন প্রতি মাসে উৎপাদন করতে সক্ষম। তাহলে আমাদের একটা ওপেনিং কেন আমরা রাখলাম? একটা ওপেনিংয়ের জায়গায় আমরা যদি যুদ্ধ জয় করতে যাই, যুদ্ধ জয় করতে গেলে অলওয়েজ 2টা ওপেনিং আমাকে রাখতে হবে। একটা ওপেনিং যদি আমি ফেল করি, আমার যেন আরেকটা অস্ত্র আমার হাতে থাকে, যেটি আমাদের এখনও সময় আছে। আমাদের ইনসেপ্টা হোক, হেলথ কেয়ার হোক অথবা পপুলার হোক, তাদেরকে আমাদের ওই প্রযুক্তিটা এনে, দরকার হলে কাঁচামাল এনে এখানে তৈরি করলে আমাদের জন্য সাশ্রয় হবে। আমাদের দেশের রাশিয়ার ভ্যাকসিনের ক্ষেত্রে তো সেটাই বলা হচ্ছে যে স্পুটনিক ভি, বাংলাদেশ উৎপাদনের কথা বলা হচ্ছে। হ্যাঁ, এটা নিয়ে এই কথাবার্তা হচ্ছে। সরকার নীতিগতভাবে সিদ্ধান্তও নিয়েছে যে এই 3টি কোম্পানির মধ্যে যে কোনো একটি কোম্পানি হয়তো উৎপাদন করবে। সেই ক্ষেত্রে যদি আমাদের ইন্ডিয়ান সেরামের ভ্যাকসিন নাও আসে, আমাদের এই 3টা কোম্পানি উৎপাদন করলে আমাদের দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানিও করা সম্ভব। সেটি অলরেডি সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে। রাশিয়ার একটা টিম তো আসবে, তারা এসে পরীক্ষা করবে। মানে চুক্তিটা সম্পন্ন হলে, যত দ্রুত সম্ভব সেটি সম্পন্ন হলে হয়তো 3 থেকে 4 মাসের মধ্যে বাংলাদেশ থেকে উৎপাদন করা সম্ভব। সেই দিকগুলোতে কিন্তু আমাদের আগায় যেতে হবে। ইনসেপ্টা বলেন, অলরেডি কিন্তু কিছু ভ্যাকসিন তারা উৎপাদন করতেছে, তাদের ভ্যাকসিন উৎপাদনের অভিজ্ঞতা অলরেডি আছে। সেক্ষেত্রে করোনা ভ্যাকসিন তারা উৎপাদন করতে পারবে। এখন সব পক্ষের সহযোগিতা, সরকার, কোম্পানি এবং রাশিয়ান কোম্পানি সব জরুরি ভিত্তিতে বসে সহযোগিতামূলক মনোভাব নিয়ে এগিয়ে আসলে সেটা সম্ভব। হ্যাঁ, কবিরুল বাশার, আমরা আরেকটা বিরতি নিব। দর্শক, বন্দর স্টিল লেট এডিশনে নিচ্ছে আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভি রাতের আয়োজন বন্দর স্টিল লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। ইশফাক ইলাহি চৌধুরী, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম যে করোনার ভ্যাকসিনের কথা বলছিলেন কবিরুল বাশার। আসলে ভ্যাকসিনের যে প্রথম ডোজ যারা নিয়েছেন, আপনি জানেন যে একটি সংকট তৈরি হয়েছে বা একটা আমরা বলবো এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে যে সেরাম ইনস্টিটিউট তারা সময় মতো ভ্যাকসিন সরবরাহ করছে না বা করতে পারছে না। ভারতের অবস্থা বিবেচনায় নিয়ে তারা নিজেরাও ভ্যাকসিনের সংকটে ভুগছে। সেখানে যারা প্রথম ডোজ নিয়েছেন তাদের কি হবে সেকেন্ড ডোজের ক্ষেত্রে? আরেকটি হলো সরকার যে সোর্সগুলো এখন খুঁজছে সেটি আগে কেন খুঁজিনি বা কৌশলগত কি কারণে
আমরা ভ্যাকসিন রাজনীতিতে কি পিছিয়ে আছি, বা সরকারি কূটনৈতিক তৎপরতা কি অনেক দুর্বল হয়ে গিয়েছিল? না, আমি এখানে কোনো কনস্পিরেসি থিওরি খুঁজবো না, কারণ এটা একটা মানবিক ব্যাপার এবং সব থেকে বড় জিনিস হচ্ছে একটা কমপ্লিটলি অনিশ্চিত ভবিষ্যৎ ছিল তখন, আমরা তো জানতাম না। তো এবং অনেক পৃথিবীর যেটা থেকে যে বলা হয়েছে আজকে যে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশও প্রায় একটা আহ তাদের যে ইয়ে হয়েছে, আহ, একটা বিশ্বযুদ্ধেও তাদের হয়তো এত লোক মারা যায়নি যেটা এই এই ইয়েতে আপনার করোনা ভাইরাসে করোনাতে তাদের যাতে গিয়েছে। লোকক্ষয় হয়েছে। সুতরাং এটা 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 সেটা নয় আমার মনে হয়। এবং ডক্টর অরুপতন ঠিকই বলেছেন যে ওয়ান অফ দ্য সিরাম ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট ইন দ্য ওয়ার্ল্ড এবং আমাদের কাছে, এবং ওদের যে ফাইজার ভ্যাকসিনটা সহজে পরিবহনযোগ্য এবং প্রিজার্ভ করাও সহজ ছিল। তো সেই জন্য আমরা এটা ইয়ে করেছি। তবে যেটা আবার বলবেন যে আমাদের অপশন গুলো সবসময় খোলা রাখা হয়তো উচিত ছিল। যাই হোক, এখন তো আমরা সেই স্টেজ থেকে সরে আসছি, আমরা অন্যান্য খুঁজছি এবং এমনকি দেশেও উৎপাদন করা টেকনোলজিক্যালি সম্ভব হয়তো, কারণ আমি যদিও স্পেশালিস্ট নই, তবে যেহেতু আমি একটা বিশ্ববিদ্যালয় আছি, আজকে সকালে আমাদের ফার্মেসি ডিপার্টমেন্টের সঙ্গে আলাপ হচ্ছিল, তাদের অনেক ছাত্রছাত্রী এবং প্রফেসররাও এইগুলোতে জড়িত, তারা বলছিল আমরা এটা সম্ভব। তো প্রথমে হয়তো আন্ডার লাইসেন্স করতে হবে, ভবিষ্যতে আমরা এবং কোনো ভ্যাকসিন তো আমরা বানাচ্ছি। আমার মনে হয় আমরা নিউমোনিয়া এবং ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন আমার মনে হয় আমার দেশেই হচ্ছে এবং আমি নিজেও এগুলো নিয়েছি। তো যাই হোক, আরেকটা জিনিস যেটা আজকে আসছে যে প্রাইভেট এন্টারপ্রাইজ গুলোকে, ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোকে জড়িত হওয়া। আমি খুব খুশি হয়েছি যখন পেপারে দেখলাম আবুল খায়ের গ্রুপ। আবুল খায়ের যখন আমার সত্যি অক্সিজেনের একটা সংকট কিন্তু বাংলাদেশে সৃষ্টি হতে পারে, আমরা এতদিন পর্যন্ত যে জানতাম এই 2-3টা অর্গানাইজেশন তাদের কাছ থেকে অক্সিজেন আসছে, তখন আমার কাছে প্রথমে আমার বিশ্বাসই হয়নি যে আবুল খায়ের গ্রুপ তারা বলছে তাদের এত টন ক্যাপাসিটি আছে তাদের স্টিল মিলে এবং অক্সিজেন বানায়, এবং দরকার হলে তারা স্টিল মিল বন্ধ করে দিয়ে সেই পুরো অক্সিজেনটা তারা সরকার এবং বিভিন্ন হাসপাতালে সেটা সাপ্লাই দিতে প্রস্তুত আছে। একইভাবে আমার মনে হয় আরো অনেক বড় বড় স্টিল মিল আছে বাংলাদেশে এখন, এবং তাদের নিশ্চয়ই এই ধরনের অক্সিজেন প্লান্ট আছে, এবং তারাও বিপদের সময় বাংলাদেশের জনগণের পাশে, সরকারের পাশে এসে দাঁড়াবে। একইভাবে আমি মনে করি যে প্রাইভেট হসপিটাল গুলো যারা দুঃখজনক হলেও আমি বলতে বাধ্য হচ্ছি, তারা এই করোনা পরিস্থিতিতে কিন্তু তাদের আয় ইনকাম অনেক বেড়ে গেছে। কারো কারো বলে না, কারো পৌষ মাস কারো সর্বনাশ। তো হাসপাতালের আয় বেড়ে গেছে। আমি মনে করি যে হাসপাতালগুলোতে কয়েকটা কিছু বেড তারা গরিবদের জন্য রেখে দিতে পারে, যাদের পেমেন্ট করার ক্ষমতা নাই। আমাদের গরিব যদি সেই ধরনের পরিস্থিতি হয় যে সরকারি হাসপাতালে জায়গা নেই, যেটাই ভারতে এখন হচ্ছে, সরকারি হাসপাতালে জায়গা নেই, প্রাইভেট হাসপাতালে যাওয়ার মতো পয়সা নেই, সেই পরিস্থিতিতে তাদেরও উচিত হবে তাদের ফেসিলিটিস গুলো যারা স্বল্প আয়ের বা নিম্ন আয়ের জনগণ তাদের জন্য উন্মুক্ত করে দেওয়া। তবে আমার মনে হয় প্রত্যেক ক্ষেত্রে আজকে এই রোজার মাসে আমার অনেক অর্গানাইজেশন তারা গরিবদের মধ্যে খাওয়ার বিতরণ করছে, যাদের ইনকাম কমে গেছে, রিক্সাওয়ালা এবং বা লো ইনকাম ডেইলি লেবারার, তাদের জন্য সরকারও কিছু করছে। সেই সাথে আমার মনে হয় আমাদের জনগণের, বিশেষ করে যাদের অবস্থা সম্পন্ন যারা ব্যক্তি আছেন, তাদের এগিয়ে আসা উচিত, এবং এই ব্যাপারে মিডিয়া ক্যান খুবই ইম্পর্টেন্ট একটা রোল প্লে করতে পারে। আপনি যে খেটে খাওয়া মানুষের কথা বলছিলেন যারা নিম্নবিত্ত, তাদের সহায়তার জন্য যে সরকারি যে প্যাকেজ ঘোষণা করেছে, আপনি জানেন যে 36 লাখ পরিবারকে 2,500 করে টাকা সরকার দিতে চেয়েছে বা দিচ্ছে। প্রধানমন্ত্রী এর মধ্যে কর্মসূচি উদ্বোধন করেছে। এর বাইরে আর কি করা যেতে পারে, বা এর বাইরে সরকারের আর কি করণীয় ছিল এই দীর্ঘ লকডাউনে? আমি একটা অবজারভেশনের কথা বলে শেষ করি, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু খেটে খাওয়া মানুষরা কিন্তু এখন পর্যন্ত আমি যতদূর জানি এবং দেখেছি, তারা কিন্তু এই কোভিডে তারা অনেক ইমিউন। ওই বলে যে আপনার গুলশান বনানী ধানমন্ডি রেড জোন আর করাইল বস্তি গ্রিন জোন। করাইল বস্তিতে রোগী নাই, গুলশান বনানী ধানমন্ডিতে সব রোগী। অনেক দিকে সত্যি, কারণ আমাদের ইমিউনিটিটা কিন্তু এই যে কালকে মে দিবসের কয়েকটা আমি
ফটোগ্রাফ দেখছিলাম মে দিবস উপলক্ষে শ্রমিকদের, ওইসব শ্রমিকদের শরীর এত পিটানো শরীর, বিশ্বাস করেন ওদের 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 বোধহয় কোভিড কিছুই হবে না। আমি বলছি না, মানে তো এইগুলো আমাদের একটু অ্যাডভান্টেজও আছে, সামাজিক অ্যাডভান্টেজ আছে। তারপরেও আমাদের দরিদ্র জনসাধারণের দিকে নজর দেওয়া উচিত এবং আমাদের সবাই মিলেই এটার বিরুদ্ধে করতে হবে, করোনার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। এয়ার কমোডোর ইশফাক ইলাহি চৌধুরী, আমাদের হাতে সময় কম, আলোচনা শেষ করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আলোচনা যোগ দেওয়ার জন্য। অধ্যাপক ডক্টর অরূপ রতন চৌধুরী, আমরা যদি বাংলাদেশের স্বাস্থ্য সেবার দিকে এবার আসি, যে আসলে স্বাস্থ্য সেবার গত 1 বছরের অভিজ্ঞতায় যতটা পরিবর্তন হওয়া উচিত ছিল সেটি কি হয়েছে, বা যেটা মানুষের প্রত্যাশা যে একজন মানুষ অসুস্থ এসে সেবা পাবে, সেখানে আসলে কতটা আসলে আমাদের দেশে স্বাস্থ্য সেবার ক্ষেত্রটা প্রথম থেকে একটু নাজুক ছিল। আমাদের জাতির জন্য বঙ্গবন্ধু যে স্বাস্থ্য খাতটা তুলে ধরার জন্য তিনি প্রথম ক্ষমতায় আসার পর থেকে চেষ্টা করেছিলেন, সেই বঙ্গবন্ধু সে স্বপ্নটা কিন্তু পূরণ হয়নি। এটা আমি নিজে একজন মুক্তিযোদ্ধা, আমি জানি, প্রথম থেকে আমি জড়িত। এবং সেই বিষয়গুলোকে স্বাস্থ্য খাতটা এত অবহেলিত ছিল, যার জন্য এই করোনাকালীন পরিস্থিতির মধ্যে আমাদের নানা ধরনের টানাপোড়েনের মধ্যে এখন আমরা বুঝতে পারি যে স্বাস্থ্য খাতে কত ধরনের অভাব অনটন রয়েছে। আজকে দেখেন, ভারতবর্ষের কাছে আমাদের বাংলাদেশিরা ছুটে যায় চিকিৎসার জন্য, এবং তাদের একটা অন্ধবিশ্বাস হয়েছে সেখানে গেলেই চিকিৎসা পাবে, ভালো চিকিৎসা। আজকে ভারতের অবস্থাটা কি? তারা কি চিকিৎসা দিতে পারছে সবাইকে? সব বিশেষজ্ঞকে কি সব করোনা রোগীদের ভালো করতে পারছে? তো এইটা তো একটা প্রশ্ন, কারণ এইটা একটা সারা বিশ্বের মধ্যে একটা নাজুক অবস্থা। এই পরিস্থিতি মোকাবেলার জন্য কোনো রাষ্ট্রই বা কোনো দেশই কিন্তু সেভাবে প্রস্তুত ছিল না। এরকম একটা মহামারী লাগবে, প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে সবাইকে চিকিৎসা দেওয়া, এবং যেখানে একটা ভাইরাস যেটা তার চারিদিকে সংক্রমণ ছড়াচ্ছে, তখন কোনোভাবেই কোনো কিছু সামাল দেওয়া যায়নি। তো এই জন্য স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিটা এই সুযোগে কিন্তু বাংলাদেশ সরকার অনুধাবন করেছে, যেমন ভারত সরকার অনুধাবন করবে, অন্যান্য দেশও করে ফেলছে। সুতরাং সেইটার একটা পজিটিভ সাইডও আছে, যে আমরা আমাদের ঘাটতিগুলো আমরা বুঝতে পারলাম। এখন আমাদের প্রস্তুতিটা কি আছে? হ্যাঁ, প্রস্তুতি কি আছে তেমন? হ্যাঁ, যেমন আমরা বলছি ভারতীয় ভ্যারিয়েন্টের কথা বলছি, যে সেটি আসলে খুব শঙ্কা প্রকাশ করছি যে আমাদের অবস্থা আরো খারাপ হবে, এই হবে। কিন্তু সেক্ষেত্রে আমরা যে শঙ্কা নিচ্ছি, আমলে নিচ্ছি, সেই অনুযায়ী কি আমরা প্রস্তুতি সেই অনুপাতে আমরা প্রস্তুতি নিচ্ছি। কারণ ভারতের যে সংক্রমণের যে ভাইরাসটা, সেটা খুব তাড়াতাড়ি সংক্রমিত করে, তার গতিটা খুব বেশি অন্য ভাইরাস থেকে, যে ভাইরাসটা আগে আমাদের মধ্যে ছিল সেটার থেকে। যেহেতু সংক্রমণের এটা মাত্রাটা বেশি, এটা প্রভাবটা অনেক বেশি এবং দ্রুত কার্যকর করে একটা মানুষকে, বিশেষ করে যারা ওল্ড এইলিং পার্সন, যারা 60 ঊর্ধ্ব বা 50 ঊর্ধ্ব ব্যক্তি, যাদের অন্যান্য রোগ রয়েছে, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, হার্ট ডিজিজ, ক্যান্সার, তাদেরকে আক্রান্ত যেভাবে করছে সেটা কিন্তু বিশালভাবে করছে। এবং মৃত্যুর সংখ্যা তো আপনি দেখছেন যে পুরুষরা বেশি আক্রান্ত হচ্ছে, বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছে, এবং ইদানিংকালে একটা লক্ষ্য করা যাচ্ছে যে যুবকরাও কিন্তু আক্রান্ত হচ্ছে, কিন্তু তাদের মৃত্যু সংখ্যা কিন্তু কম। কিন্তু যুবকরা কেন আক্রান্ত হচ্ছে? আজকে যদি এই প্রশ্নটা আমরা করি এবং এইগুলো সমস্ত বিষয় যদি আমরা জরিপ করি এবং একটা গবেষণা করি, তাহলে আমরা গবেষণা ফলটা কেন জানাচ্ছি না, এবং গবেষণাটা এখানে হওয়া খুব বেশি দরকার ছিল। আমি একটা ছোট্ট ঘটনা বলি। চীনে ওয়াংয়ে যখন প্রথম করোনা ভাইরাস সংক্রমণটা শুরু হলো, তারপরে কিন্তু তারা প্রায় 6 মাস পরেই একটা গবেষণা ছাপালো, যেখানে তারা বললো যে একটি হাসপাতালে 200 রোগীর উপরে তারা জরিপ করেছে, এবং সেই 200 রোগীর মধ্যে বেশিরভাগই ছিল বয়স্ক, যাদের বয়স 60-এর বেশি, বেশিরভাগই ছিল বিভিন্ন রোগে আক্রান্ত, এবং প্রায় সবাই ছিল ধূমপায়ী। কারণ চায়নাতেও ধূমপানটা বেশি চলে, আপনি জানেন, জাপানেও তাই। সুতরাং এদেরকে আক্রান্ত বেশি করেছে। এবং একই গবেষণা কিন্তু জার্মানি এবং ইটালিতে পরবর্তীতে পাওয়া যায়। এবং WHO বলল যে আমাদের মাস্ক ব্যবহার, হাত সাবান দিয়ে ধোয়া এবং স্যানিটাইজারের সাথে সাথে দূরত্ব বজায় রাখার সাথে সাথে আরেকটি জিনিস করতে হবে, সেটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে, জীবন ব্যবস্থা পরিবর্তন করতে হবে, যেটা আমরা এখনও করতে পারিনি। সেটা কি? সেটা হচ্ছে যে আমাদের যে আমরা এখন যে ফাস্টফুড খাই, এখন তো অনলাইনে একটা মানে ফ্যাশন হয়ে গেছে, বাসায় বসে ফাস্টফুডে অর্ডার দেওয়া হচ্ছে এবং ঘরে বসে সবাই খাচ্ছে। এটা তো একটা বিষাক্ত জিনিস। ফাস্টফুডকে বিদেশে তো বলে জাঙ্ক ফুড, যেটার মধ্যে কোনো পুষ্টিগুণই নেই। কিন্তু করোনাকালীন সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে আপনার ইমিউনিটি যদি বাড়াতে হয়, তাহলে আপনাকে অত্যন্ত পুষ্টিকর খাদ্য এখন খেতে হবে।
অর্থাৎ ফাস্টফুডকে বর্জন করে, ধূমপান মাদককে বর্জন করে আপনি শুধু এখন শাকসবজি ফলমূল এগুলাকে আপনার প্রাধান্য দিতে হবে। ভিটামিন ডি গায়ে অন্তত রৌদ্রটা 10টা থেকে 12টার মধ্যে 1 ঘন্টা লাগাতে হবে। হ্যাঁ, একটু ব্যায়াম করতে হবে। ঘরে বসে আপনি মনমরা হয়ে থাকবেন না, আপনার মানসিক আপনার একটা প্রফুল্ল থাকতে হবে, মেন্টাল ইয়েটাকে আপনাকে জাগ্রত রাখতে হবে। এখন তো মানুষ একটা ডিপ্রেশনে ভুগছে, এইগুলো থেকেও কিন্তু আক্রান্ত হচ্ছে। সুতরাং সব কিছু বিবেচনা করলে লাইফস্টাইল একটা মডিফিকেশন। ঘরে বসে 30 মিনিট ব্যায়াম করা যায়, আমরা ইয়োগা করতে পারি, আমরা সাইক্লিং করতে পারি, ট্রেডমিল করতে পারি, বাইরে তো যাওয়ার প্রয়োজন হয় না। কিন্তু সেই কাজগুলো আমরা করছি না কেন? ঘরে বসে কম্পিউটার করছি ঘন্টার পর ঘন্টা, কিন্তু আমরা তো উঠে গিয়ে 30 মিনিট হেঁটে তারপরে আবার বসতে পারি। এই জিনিসগুলো আরও প্রচারে আসা উচিত, এই জিনিসগুলো আমাদের আরও জানানো উচিত, যাতে করে মানুষ কম আক্রান্ত হয়। অধ্যাপক ডক্টর হরুপ রতন চৌধুরী, আমাদের হাতে সময় কম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আলোচনা যোগ দেওয়ার জন্য। ডক্টর কাবিরুল বাশার, যেটি হরুপ রতন চৌধুরী বলছিলেন যে জীবনযাত্রা একটি পরিবর্তন আনতে হবে। গত 1 বছরে করোনাকালীন সময় বা এই সংকটকালীন সময় যে আমাদের একটি সার্বিক একটি পরিবর্তন দরকার ছিল জীবনযাত্রায়, সেটি তো আসেই নাই, বরং আমরা যে ব্যবস্থাপনা যেটি দরকার ছিল, বিশেষ করে করোনাকালীন একটি বিশেষ সংকটকালীন সময় একটি ব্যবস্থাপনা হওয়া উচিত ছিল, সেটি রাষ্ট্রীয়ভাবে বলি সরকারিভাবে বলি, সেখানেও কিন্তু অনেক দুর্বলতা ছিল। রাষ্ট্রীয় ব্যবস্থাপনা বলেন অথবা প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা অথবা সোশ্যাল ব্যবস্থাপনা বলেন অথবা পারিবারিক ব্যবস্থাপনা বলেন, এই প্রত্যেকটা ব্যবস্থাপনার সাথে আসলে ওভার পপুলেশন, যে দেশের প্রতি স্কোয়ার কিলোমিটারে পপুলেশন সংখ্যা 1000-এর বেশি, সে দেশে কোনো ম্যানেজমেন্ট সিস্টেম আসলে ঠিকমতো ফাংশন করবে না। এটাই স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। আপনি পৃথিবীর যেসব ওভার পপুলেটেড কান্ট্রিতে এই সমস্যাটা আছে, তারপরেও আমাদের কিছু কিছু মানে ড্রব্যাকস তো আমাদের আছেই, এটি যে নাই তা না। তবে এখানে সরকার যেমন এগিয়ে আসতে হবে, জনগণকেও সম্পৃক্ত হতে হবে। এই দুই পক্ষের সম্পৃক্ততা ছাড়া কোনো মানে সিস্টেমই কিন্তু পারফেক্টলি রান করবে না। যেটি আসলে দরকার এই মুহূর্তে, আপনি দেখবেন যে একটি স্ট্যাটিস্টিক যেটা বললেন যে খেটে খাওয়া মানুষের করোনা কিন্তু কম, আপনি দেখবেন কেন? তার কারণ হচ্ছে তারা প্রচুর রৌদ্রে থাকার কারণে তাদের দেহে ভিটামিন ডি আছে। যারা ঘরে থাকে কন্টিনিউয়াস, তাদের কিন্তু ভিটামিন ডি কম। আবার যারা প্রকৃতি থেকে জিনিসপত্র খায়, যেমন নর্মাল জিনিসপত্র আমাদের নেচারে যেগুলো আছে, প্রকৃতি যেগুলো আছে, সেগুলো যারা খায়, সেখানে ব্যালেন্স ডায়েটটা থাকে, ফুডটা থাকে। আর যারা আমরা ঘরে বসে বেঁচে খাবার খাই, তাদের কিন্তু এই রিস্কটা থেকেই যায়। সেই জন্য এই করোনা পরিস্থিতির সময়ে যেমন আমার বাচ্চারাই বাঙ্গি খেতে চায় না, তরমুজ খেতে চায় না, বা ডাবের পানি খেতে চায় না। তো এই যে এই সব জিনিস, যে প্রকৃতির জিনিসগুলো আছে, জিনিসগুলো সব আসলে অল্প হলেও এখন একটা সব ধরনের খাবার আমাদের খাওয়া উচিত। কারণ কোন খাবারটার মধ্যে ইমিউন সিস্টেম বুস্টার আছে হয়তো আমরা অনেকটাই জানি না, যেটি আমাদের হয়তো করোনার এগেনস্টে ফাংশন করবে। এই জন্য সব খাবারই অল্প মাত্রায় যদি আমরা খেতে পারি, নিয়মিত, যেটি বললেন চৌধুরী সাহেব, যে আমাদের একটু নিয়ম নীতি মেনটেন করে আপনার শরীরচর্চা প্লাস আপনার একটু মানসিকভাবে চাঙ্গা থাকা। গতদিন যে একটি গবেষণার রেজাল্ট আমি ফেসবুকে শেয়ার দিয়েছিলাম, আমেরিকাতে একটি গবেষণা হয়েছে, আমেরিকাতে একটি স্টেটে, ওই স্টেটে কোনো মানুষই হার্ট অ্যাটাকে মারা যায় না। ইটালি থেকে একটা গ্রুপ ওখানে মাইগ্রেটেড হয়েছিল, হার্ট অ্যাটাকের চান্স মানে সেখানে খুবই কম। সেখানে গবেষণা করে দেখা গেছে তার একমাত্র কারণ হচ্ছে ওই এলাকার মানুষ খুব মানসিকভাবে প্রফুল্ল থাকে, তাদের কোনো টেনশন নাই, ওরকমভাবে তারা ডিপ্রেশন নাই। যে টেনশন, ডিপ্রেশন বা মানসিক প্রফুল্লতা যদি থাকে, তাহলে মানুষের এমনিই রোগটা কমে যায়। যেমন আমার ওয়াইফের গত বছর ডিসেম্বরে করোনা হলো, কিন্তু আমি দেখছি সে মানসিকভাবে মারাত্মকভাবে প্রফুল্ল ছিল, এক বিন্দু ভয় সে পায় নাই, কিছুই হয় নাই তার, একদম নর্মালি সে প্রায় 12 দিনের মধ্যে সে নেগেটিভ হয়ে গেল। এবং আমাদের বাসায় আর কারোরই হয় নাই। আমরা যদিও তাকে কমপ্লিটলি একটা রুমে বন্দি করে ফেলছিলাম, খাবার টাবার দিতাম, তার মানসিক প্রফুল্লতা এবং মানসিক জোর ছিল অনেক বেশি। তো মানসিক প্রফুল্লতা, মানসিক জোর এবং নিয়ম মাফিক বিভিন্ন ধরনের খাবার খাওয়া এবং স্বাস্থ্যবিধি মানা, এইগুলো যদি আমরা মেনটেন করতে পারি, তাহলে কিন্তু এখনও পর্যন্ত, আমি যেমন এখনও পর্যন্ত করোনার দ্বারা আক্রান্ত হই নাই, হয়তো আপনারা যারা শুনছেন যদি নিয়ম নীতি মেনটেন করতে পারেন হয়তো আক্রান্ত হবেন না। বলা যাচ্ছে না, হয়তো হয়েও যেতে পারে, অনেকেই হবে, কিন্তু মেনে আমরা চেষ্টা তো করতে পারি যেন। অধ্যাপক ডক্টর কাবিরুল বাশার, আমাদের হাতে সময় কম, আলোচনা শেষ করতে হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এয়ার কমোডর ইশফাক ইলাহি চৌধুরী এবং বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডক্টর হরুপ রতন চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, জানিয়ে রাখি, বন্দর স্টিল লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 8টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএ টিভির সঙ্গেই থাকুন।